বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে একটা ছোট বক্তৃতা প্রকাশ করেছেন। শেখ হাসিনা ওখানে পুনরায় 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তথা ওনার যে ভিশন 2041 ছিল সেই অনুযায়ী 2041 সালের মধ্যে একটা আধুনিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কথা ব্যক্ত করেছেন। আমি এই 2.5 মিনিটের এই বক্তৃতাটা বেশ কয়েকবার শুনলাম। আমার ধারণা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় সবাই এর মধ্যে বক্তৃতাটা শুনেছেন। এখানে শেখ হাসিনা 2.5 মিনিটে এমন কিছু প্রয়োজনীয় নাই এই মুহূর্তে আমাদের জানার, যেটা তিনি বলেন নাই। তিনি আওয়ামী লীগের উপর যেসব নির্যাতন হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের, তারপরে ছাত্রছাত্রীদের, নেতাকর্মীদের, ছেলে মেয়েদের, ছাত্রলীগের সবার লেখাপড়া যেভাবে বন্ধ করে রাখা হয়েছে বর্তমানে তারেক রহমানের সরকারের সময়, যেটা ঠিক 2024-এর জঙ্গি উত্থানের পর থেকে শুরু হয়ে গিয়েছিল, সেটার কথা বলেছেন। শেখ হাসিনা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো যে তিনি 2001 সালের অত্যাচারের পর, অর্থাৎ বিএনপির সরকার, বিএনপি জামাত জোটের সরকার 2001 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগের উপর, হিন্দুদের উপর, সংখ্যালঘুদের উপর, নারীদের উপর যে অবর্ণনীয় নির্যাতন চালিয়েছিল অল্প কিছুদিনের মধ্যেই, সেটার কিন্তু কোনো প্রতিশোধ শেখ হাসিনা তখন নেন নাই পরবর্তীতে কখনো। এবার তিনি বলেছেন সেই রকম ব্যবস্থা আর হবে না, অর্থাৎ আওয়ামী লীগ আর অপরাধীদের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথাটাকে অন্যভাবে বলেছেন, কিন্তু যেটা আমি ট্রান্সলেট করি সেটা হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আর বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তির সাথে এবং স্বাধীনতা বিরোধী সেকুলার মৌলবাদী যারাই হোক না কেন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের কারো সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করবেন না। এদের তিনি যেইভাবে যথাযথভাবে তিনি বাংলাদেশের মাটিতে পরাজিত করবেন। এই জিনিসটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা যেটা আমি বারবার সবাইকে বলছি, দেখুন, আমি একটা কথা বলি যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা বাংলাদেশের এই একমাত্র দুটোই তো নেতা। আমরা তো এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত হতে দেখেছি বঙ্গবন্ধুর 3.5 বছর, আর শেখ হাসিনা যে কয় বছর প্রধানমন্ত্রী ছিলেন, 21 বছর বা ওই 3.5, সব মিলে 24-25 বছর। স্বাধীন বাংলাদেশের অর্ধেক সময় কিন্তু শাসন চলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের দ্বারা। বঙ্গবন্ধু যদি 1972 সালে চাইতেন, তাহলে কিন্তু বাংলাদেশে 24-এর জঙ্গি উত্থান হওয়া তো দূরে থাক, কোনো স্বাধীনতা বিরোধী বাঁচতে পারত না। কিন্তু বঙ্গবন্ধু সেখানে তাদেরকে দেখেছেন যে যেহেতু এরা বাংলাদেশের মানুষ, তাদেরকে তিনি একমাত্র যারা সরাসরি যুদ্ধ অপরাধ করেনি তাদের সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। আমাদের দুর্ভাগ্য যে এর চেয়ে অনেক কম ক্ষমা করে, কম কম্প্রোমাইজ করে নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীতে নাম করেছে। এর কারণ ছিল নেলসন ম্যান্ডেলা যাদের সাথে কম্প্রোমাইজ করেছে, যাদের সাথে আপনার রাজনৈতিক সমঝোতা করেছে, যাদেরকে উনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন করেছে, এরা দক্ষিণ আফ্রিকার এক ধরনের শত্রু ছিল, কিন্তু দক্ষিণ আফ্রিকার শত্রু ছিল না। তারা হলো সমাজে বর্ণবাদী একটা বিভাজিত শক্তি ছিল, সাদা কালো, যেটা ব্রিজেবল, অর্থাৎ সাদা কালো দুটোরই যখন আপনার মানুষ যখন সাদা হয়, কালো হয়, তাদের যখন গণতন্ত্র থাকে, উদ্দেশ্য দুই পক্ষেরই, সেখানে আপনার সমঝোতা, সন্ধি কিংবা আপনার পিসফুল কোএক্সিস্টেন্স যেটাকে বলে, অর্থাৎ সহাবস্থান, সেটা সম্ভব। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে বঙ্গবন্ধু এমন একটা শক্তিকে ক্ষমা করে দিয়েছেন যারা পিসফুল কোএক্সিস্টেন্সে বিশ্বাস করে না, অর্থাৎ সমাজে সম্প্রীতির সাথে বসবাস করায় বিশ্বাস করে না। সমাজে সম্প্রীতির সাথে বসবাস করায় যে বিশ্বাস করে না, এটা তো আমরা 2024-এর জঙ্গি উত্থানের পর চূড়ান্তভাবে দেখেছি। আমরা এর আগেও কিন্তু নানানভাবে দেখেছি, কিন্তু জঙ্গি উত্থানের পর আমরা কি দেখলাম? যে এরা আওয়ামী লীগের সবাইকে মেরে ফেলতে চায়। এই যে একটা সিচুয়েশন তারা করলো,
বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা বাংলাদেশের 53 বছর পরে এসে আজকে শেখ হাসিনা দৃঢ়তার সাথে যেটা ঘোষণা করছেন যে এবার তিনি আবর্জনা ছাপ করবেন, এই কথাটাই তিনি বলেছেন। এই আবর্জনা ছাপ করাটাকে আমরা যদি সঠিক অর্থে ট্রান্সলেশন করি, সেটা হলো আমরা সবাই এই যে অনুভব করছিলাম যে বাংলাদেশটা বারবার পেছনের দিকে চলে যায় সমাজে, 1971 সালে পরাজিত শক্তি কখনোই আমরা তাদেরকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে আমরা যেহেতু তাদেরকে পরাজিত করিনি, আমরা যেহেতু তাদের রাজনৈতিক শক্তি শূন্য করিনি, আমরা যেহেতু তাদের অর্থনৈতিকভাবে বাড়তে দিয়েছি, তাদের টাকা পয়সা আমরা কেড়ে নেইনি, এরা সব সময় সমাজে লুকিয়েছিল, কখনো আওয়ামী লীগের মধ্যে ঢুকেছে, কখনো নিরপেক্ষতার ভান ধরেছে, কখনো বুদ্ধিজীবীর ভান ধরেছে, হ্যাঁ, কখনো শিক্ষিত অশিক্ষিত এবং নানান ধরনের অভিনয় অপকর্ম করে গিয়েছে, সব কিছু তারা ছদ্মবেশে। কিন্তু আমরা সহ্য করেছি। আমরা সব সময় ভেবেছিলাম যে এইভাবে সহ্য করে ক্ষমা করে দিয়ে হয়তো সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ সমাজ গঠন করা যাবে। এটাই ছিল কিন্তু শেখ হাসিনার উনি যে 17 বছর শাসন চালিয়েছেন, এক নাগাড়ে দেশের উন্নতি করেছেন, ওই সময়ের একটা স্বপ্ন ছিল আমাদের সবার। কিন্তু আমরা দেখলাম যে আমাদের এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা ছিল 1971 সালে যেসব সেকুলার, এগুলোকে আমাদের অনেক সহযোদ্ধা আম বাম সেকু মেকু একটা সুন্দর ফ্রেজিং এর মধ্যে নিয়ে এসে, আসলে সত্যি কথা হলো সবাই এর মধ্যে আস্তিক আছে, নাস্তিক আছে, বামপন্থী আছে, মধ্যপন্থী আছে, আর ডানপন্থী মৌলবাদীরা তো আছেই, জামাত, হেফাজত ইত্যাদি নানান নামে। এরা কখনোই 71 সালের পরাজয়টাকে ভুলতে পারেনি এবং বাংলাদেশের সমৃদ্ধি, এমনকি নিজেদের সমৃদ্ধিও কিন্তু ওদের আকাঙ্ক্ষা নয়, ওরা নিজেদের যে অর্থনীতিটা চালু রেখেছে, যেমন আমরা জামাতের অর্থনীতিটাকে মনে করি যে অনেক মজবুত, তারা নিজেদের ছেলে মেয়েদের ওই অর্থনীতি থেকে অর্থ জোগাড় করে যারা শিবির করে এদের দেশে বিদেশে পড়ায়, পরিবারকে প্রতিষ্ঠিত করে। কিন্তু পুরো প্রসেসটার উদ্দেশ্যটা কিন্তু হলো যে আত্মঘাত, অর্থাৎ মরে হলেও ধ্বংস হয়ে গিয়ে হলেও বাংলাদেশকে ধ্বংস করতে হবে। 71 সালে যে পরাজিত হয়েছিল তার প্রতিশোধ নিতে হবে এবং প্রয়োজনে পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার করে আবার পাকিস্তানের সাথে সংযুক্ত করতে হবে। আর নিদেন পক্ষে এটা যদি না পারা যায়, কোনোভাবেই যাতে বাংলাদেশ উঠতে না পারে, সেই জন্য এখানে একটা মৌলবাদী শাসন ব্যবস্থা কায়েম করে রাখতে হবে, যেটা ঠিক আমাদের গণতান্ত্রিক যে স্বপ্ন ছিল মুক্তিযুদ্ধের মাধ্যমে, সেটার বিপরীত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্পষ্টভাবে বলেছেন, উনি এর আগেও বলেছেন বিভিন্নভাবে, কিন্তু এবার সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এবার তিনি আবর্জনা পরিষ্কার করবেন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যে শুধু খুশি হই নাই, এটা আমি মনে করি আজকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের এবং বাংলাদেশ 2024 সালে যে বাংলাদেশ প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল এবং এখনো ধ্বংসের পথে আছে, সেই ধ্বংসযজ্ঞ দেখে যারা এই ধ্বংসকারীদের প্রতি বীতশ্রদ্ধ হয়েছেন, সবার জন্য একটা বিশাল সুখবর, অনেক অনুপ্রেরণার একটা বক্তব্য ছিল। এখন কথা হলো যে আমরা তো দেখছি যে বাংলাদেশটা প্রায় ধ্বংসই হয়ে গেছে। এই অবস্থা থেকে কি শেখ হাসিনা বাংলাদেশকে উদ্ধার করতে পারবেন? অবশ্যই বাংলাদেশকে তিনি উদ্ধার করতে পারবেন, কিন্তু পথে পথে বাধাগুলো দেখুন। কোনো মানুষের মনে আশা ছিল যে বিএনপি এবার একটা শিক্ষা গ্রহণ করে একটা রাজনৈতিক সমঝোতা করবে, কিন্তু আমরা কিন্তু বিএনপির তরফ থেকে কোনো ধরনের সেটার কোনো আপনার সম্ভাবনা এখন পর্যন্ত দেখিনি। উপরন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তারেক রহমানের ঘনিষ্ঠ বগুড়ার এক প্রতিমন্ত্রী শাহ আলম বা শাহে আলম, সে ঘোষণা দিয়েছে যে সে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দিবে না। শাহ আলম, আপনি কি ভাবছেন যে এটা যে আপনাদের মনের কথা না, এটা আমরা জানি না? আমরা তো কখনোই এই ইলুশনে ভুগি নাই যে বিএনপি যে আওয়ামী লীগের ধ্বংস চায়। এই ইলুশন থেকে আমরা কিন্তু কখনো, এই ইলুশনে আমাদেরকে কখনো পেয়ে বসে নাই। কিন্তু আমরা আপনাদের ভালো চেয়েছিলাম বলে আমরা সবসময় বলেছিলাম শেখ হাসিনার সাথে রাজনৈতিক সমঝোতা করেন, কিন্তু আমাদের কথা তো আপনারা শুনবেন না জেনেও আমরা বলেছি
ভবিষ্যতে এমন দিন আসবে নিশ্চিতভাবে, তখন কিন্তু আমাদেরকে আর দোষ দিতে পারবেন না যে আপনাদেরকে সাবধান করি নাই। তারেক রহমানের দুর্ভাগ্যটা কি জানেন? তারেক রহমানের দুর্ভাগ্য হলো 2001 থেকে 6 ওনার ছিল সেই ওই ছেলেটা কি যেন, ওনার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন। ঠিক গিয়াসউদ্দিন মামুনেরই আরো খারাপ রূপ, আরো জঘন্য একটা রূপে ওনার এখন বন্ধু, এবং সব জায়গায় দেখা যায় যে এই শাহ আলম মোটামুটি অনেকে বলছে যে ডেপুটি প্রাইম মিনিস্টার বা দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হলো সালাউদ্দিন সাহেব। কিন্তু আমরা যদি অল প্র্যাকটিক্যালিটি নিয়ে দেখি যে শাহ আলম হলো বাংলাদেশের এখন দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। সে সকল ইউনিয়নের নাম তৈরি করতেছে নিজেদের নামে, এবং আরো নানান ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে। আজকে একটা টক শোতে দেখলাম জুলাইয়ের এক চরমপন্থী, নাস্তিক চরমপন্থী, মানে মৌলবাদী চরমপন্থী না, ওই যে আশরাফ কায়সার, ওই ছেলেটাও বলছে যে এই শাহ আলম এখনো কিভাবে প্রতিমন্ত্রী থাকে। অর্থাৎ শাহ আলমকে নিয়ে জুলাইয়ের সবাই, অর্থাৎ জুলাই চরমপন্থা উত্থানের সাথে যারা যারা জড়িত ছিল এরা সবাই আতঙ্কিত, কারণ এরা জানে যে শাহ আলম যা কিছু করছে এতেই কিন্তু তারেক রহমানের পতন হয়ে যাবে। সেই জন্য কিন্তু ওই 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 ভয়ে ভীত থাকা আশরাফ কায়সারেরও কিন্তু মনে লেগেছে যে এই শাহ আলম যা কিছু করছে সেটা কিন্তু তারেক রহমানের ধ্বংস নিয়ে আসবে। কিন্তু তারেক রহমান আসলে আমরা দেখেছি যে উনি কখনোই এই ধরনের অসৎ সঙ্গ ছাড়তে পারেন না। 2001-এ পারেননি, এখনো উনি পারছেন না। এটা আসলে কত বড় দুর্ভাগ্য তারেক রহমানের মতো। আর আমাদেরকে বাংলাদেশের অনেক এই বিশেষত এরা সবাই কিন্তু পাকিস্তানি সেকুলার এবং নাস্তিক, ওরা প্রায় কিন্তু এইসব তুলনা করতে চায় শেখ হাসিনা, তারেক রহমান, খালেদা জিয়া। আচ্ছা বলুন তো, শেখ হাসিনা সরকারের সময় এই শাহ আলমের মতো কিংবা আরো আগে গিয়াসউদ্দিন আল মামুনের মতো কোনো ব্যক্তি কি শেখ হাসিনার আশেপাশে ছিল? শেখ হাসিনার উপর প্রভাব বিস্তার করেছিল? করে নাই। আপনি ওই শেখ হাসিনার ঘনিষ্ঠজন বলে যেসব অপপ্রচার চালানো হয় তাদেরকেও আপনি কিন্তু এই শাহ আলমের পাশাপাশি বসিয়ে দেখেন যে ওই মানুষগুলা যোগ্যতায়, সংস্কৃতিতে, মননশীলতায় এই লোকগুলার থেকে কত উন্নত। আমাদের একটা দুর্ভাগ্য আছে যে হ্যাঁ, আমরা তারপরেও এইসব লোকের বিরুদ্ধে যেটা সত্য নয় সেটা এইভাবে নানান অপপ্রচার চালিয়ে কিন্তু জুলাই জঙ্গি উত্থান করেছে। কিন্তু আপনারা যদি পাশাপাশি মিলিয়ে দেখেন যে তারেক রহমানের এইসব আপনার সভাসদ, ওনার যে কিচেন ক্যাবিনেট বা ওনার যে যারা ওনার উপর প্রভাব বিস্তার করছে এই লোকগুলো, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদেরকে নিয়ে উনি সরকার চালিয়েছেন সেই লোকগুলা, এদের কোয়ালিটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোন দিকে তারেক রহমান যাচ্ছে আর কেন শেখ হাসিনা সরকার দেশের এত উন্নতি করতে পেরেছিলেন। আর তারেক রহমান সরকার তো কূটনীতিতে পুরোপুরি, আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা ত্রিশঙ্কু অবস্থায় আছেন। উনি নাকি মালয়েশিয়া যাবেন, সেখান থেকে চীন যাবেন, কিন্তু সরকারি তরফ থেকে কোনো কথা বলা হচ্ছে না। হয়তো শেষ মুহূর্তে কিছু বলা হবে। আজকে তিনি চীনের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন, সেখানেও কিন্তু ওনার চীন সফর নিয়ে কোনো কথা নাই। তারেক রহমান, আপনি কি গেরিলা নেতা যে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন? আপনি যদি স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রী হতেন, আপনি প্রথম বিদেশ সফর করবেন, চীন সফর করবেন, কি কোথায় সফর করবেন, 15 দিন আগে থেকে 20 দিন আগে থেকে আপনি আতশবাজি বাজাতেন। সব কিছু এমন গোপনীয়তার মাধ্যমে হচ্ছে। আপনারা দেখুন, কোনো স্বাভাবিক সরকার, কোনো আপনার স্টেডি সরকার এইভাবে করে না। একমাত্র অত্যন্ত নার্ভাস একটা সরকার তারেক রহমানের মতো লুকোচুরি করে। হ্যাঁ, তারেক রহমান ওই সামনে শাহ আলমকে এগিয়ে দিচ্ছেন কিংবা সালাউদ্দিন সাহেবকে এগিয়ে দিচ্ছেন, এটুকুন উনি রক্ষা করছেন যে নিজেকে আড়াল করে। কিন্তু আপনারা যদি একটু ভেতরে গিয়ে দেখেন, দেখবেন যে এই সরকারটা প্রচন্ড একটা দুর্বল, ভীরু এবং নার্ভাস একটা সরকার। আর এই যে জাহেদ যেটা করে এসছে, কোনো ম্যাচিওর সরকারের কোনো ব্যক্তি কি এমন কাজ করলে কি তাকে কোনো ধরনের শাস্তি দেওয়া হয় না? অবশ্যই শাস্তি দেওয়া হয়।
কিন্তু তারেক রহমান এতই ভয় পাচ্ছেন যে জাহেদ, শাহে আলম এই ধরনের লোকগুলা কিন্তু তারেক রহমানের সহচর, ঘনিষ্ঠ এবং তারেক রহমানের উপর প্রভাব বিস্তারকারী। এই ধরনের লোক নিয়ে তারেক রহমান যে বেশি দূর যেতে পারবেন না, এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না। ঠিক বিপরীতে আপনি শেখ হাসিনাকে দেখুন। শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছেন যে 2041 সালের মধ্যে ওনার যে ভিশন 2041 ছিল সেটা তিনি বাস্তবায়ন করবেন। আমরা দেখেছি তারেক রহমান এসেই একটা ঘোষণা দিয়েছেন যে ওনার একটা প্ল্যান আছে। সত্য কথা হলো যে আজকে 4-5 মাস পর, ওনার সরকারের 4 মাস হয়ে যাওয়ার পর এটা স্পষ্ট হয়ে গেছে যে ওই মোমেন্টে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য ওনার ওই কথাটা বলার দরকার ছিল। কিন্তু আসলে ওনার ঘটে কোনো প্ল্যান নাই এবং ওনার সরকারে এমন কোনো মন্ত্রী নাই, এমন কোনো বুদ্ধিজীবী নাই যারা আসলে একটা প্ল্যান তৈরি করে দিতে পারে। আজকে আমি আর একটা ছোট এইরকম ভিডিও করেছিলাম, সেইখানে এক ভদ্র মহিলা এসে কমেন্ট করেছে যে খলিল সাহেব বাংলাদেশের 50 বছরের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান পররাষ্ট্রমন্ত্রী। আমি মন্তব্যের উত্তর দিয়েছি যে হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয়েছে যে খলিল সাহেব বাংলাদেশের যত পররাষ্ট্রমন্ত্রী হয়েছে তাদের সবার মধ্যে সবচেয়ে হ্যান্ডসাম পররাষ্ট্রমন্ত্রী। শরীরটা সুন্দর হলে তো হবে না। আমি তো এর আগে একটা ভিডিওতে বলেছি, খলিল সাহেবকে দেখলে ফরেন মিনিস্ট্রির একটা পরিচালক, অর্থাৎ খলিল সাহেব 91 সালে ফরেন মিনিস্ট্রি ছেড়ে দিয়ে ইউএন সিস্টেমে চাকরি করতে চলে যায়। 91 সাল মানে ওনার তখন 12-13 বছরের চাকরি হয়েছে। 12-13 বছরে ফরেন মিনিস্ট্রিতে একটা ছেলে বা মেয়ে পরিচালক হয়। একটা পরিচালকের যেই ধরনের নার্ভাসনেস থাকে, খলিল সাহেবের আজকে 70-75 বছর বয়সে সারা পৃথিবী ঘুরে আসার পরও তার বডিতে আমি তার চোখে মুখে আমি ওই নার্ভাসনেসটা দেখি। কিন্তু যে ভদ্র মহিলা কমেন্টটা করেছেন, ওনার তো আসলে এত গভীরে গিয়ে দেখার সক্ষমতাটা নাই, থাকলে উনি ওই মন্তব্যটা করতেন না। আমাদের যে শেখ হাসিনা যে সরকার গঠন করতে যাচ্ছেন অদূর ভবিষ্যতে, শেখ হাসিনা কিন্তু বলে দিয়েছেন আজকের ওই বক্তৃতাটাতে যে উনি গণ আন্দোলন করবেন এবং আলটিমেটলি এই গণ আন্দোলনটা এত বেশি শক্তিশালী হবে কারণ বাংলাদেশের মানুষ আজকে ভয় পেয়ে গেছে। জুলাইয়ের জঙ্গিদের সাথে ওরা সহযোগিতা করে কিংবা চুপ থেকে কিংবা এদের ভিকটিম হয়ে সবাই কিন্তু আজকে ভয় পেয়ে গেছে যে এই কোন বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এমন বাংলাদেশ তো আসলে কেউ দুঃস্বপ্নেও কল্পনা করে নাই। সেখানে আজকে যখন জননেত্রী ডাক দিয়েছেন এবং উনি বলে দিয়েছেন উনি আরো দ্রুত আসবেন, এই ডাকে সাড়া দিয়ে এবং বাংলাদেশে আমি আজকেও একজনের সাথে কথা বললাম, এই আমাদের এই মূলধারার কর্মী, তিনি যেটা বললেন যে সবাই বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূল উন্মুখ হয়ে আছে কবে নেত্রীর সাথে মিলে এই বাংলাদেশকে আবার উদ্ধার করবে এবং বাংলাদেশকে আজকে যারা জবরদখল করে রেখেছে এদেরকে এরা বিতাড়িত করবে। এই বিতাড়িত করার জন্য প্রত্যেকটা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী, শেখ হাসিনার কর্মী এক পায়ে খাড়া, কতজন যে জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আসে। এইটা আসলে বাংলাদেশের শত্রুপক্ষ, সেই বিএনপি সরকার বলুন বা এনসিপি জামাত যারা জঙ্গি উত্থান করেছে, এরা কিন্তু আসলে কল্পনা করতে পারছে না, এটা আমি বলবো না, কল্পনা করতে পারছে দেখে ওদেরও কিন্তু ভীষণ আপনার প্রতিক্রিয়া হচ্ছে। যেই প্রতিক্রিয়া এই শাহে আলমকে দিয়ে তারেক রহমান বলিয়েছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে আর দেয়া হবে না। এখন দেখতে হবে আমাদের বাংলাদেশে বিএনপির রাজনীতি কি থাকবে। আমি অন্তত ব্যক্তিগতভাবে আমি চেয়েছিলাম বিএনপির রাজনীতিটা থাকুক। তারেক রহমানকে একজন ভদ্রলোকের পক্ষে যতটা অনুনয় বিনয় করে বলা যায়, আত্মসম্মান রেখে, একজন তারেক রহমানের আদর্শের অনুসারী না হয়েও শুধু তারেক রহমান, তার দল এবং যেহেতু বাংলাদেশে তার একটা জনসমর্থন আছে, তাদের দিকে তাকিয়ে আমি কিন্তু তারেক রহমানকে অনেকগুলো সুপরামর্শ দিয়েছিলাম। কিন্তু আমি এটাও জানতাম যে এগুলো আসলে বধিরের কানে প্রবেশ করবে না। সেটাই হতে যাচ্ছে এবং সেটাই হয়েছে। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন গিয়াসউদ্দিন আল মামুন হিসাবে সামনে চলে এসেছে এই শাহে আলম। শেষ কথা হলো আসলে শেখ হাসিনা কি যেই ধ্বংসটা বাংলাদেশের হয়ে গেছে সেখান থেকে আবার
2041 সালে বাংলাদেশকে কি স্মার্ট, সমৃদ্ধ, শিল্পোন্নত দেশে পরিণত করতে পারবেন? যে ধ্বংস হয়ে গেছে, আমি মনে করি উনি পারবেন। শেখ হাসিনা অতীতে অনেক কিছু করে দেখিয়েছেন, এখনো পারবেন। আর এখন এটা আরো দ্রুত কেন হবে? উনি যে আবর্জনা সাফ করা কথা বলেছেন, এই আবর্জনা সাফ করলে কিন্তু সারা বাংলাদেশে বাকি যারা থাকবে ওরা তো আর আবর্জনা না, তাদের মধ্যে যেই স্পিরিট তৈরি হবে সেই স্পিরিট নিয়ে আমরা কিন্তু দ্বিগুণ 3 গুণ কঠিন কাজ করব, 3 গুণ পরিশ্রম করব। কিন্তু যেভাবেই হোক, আজকে শেখ হাসিনা তার যে প্রতিশ্রুতি তিনি ব্যক্ত করেছেন 2041 সালের মধ্যে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করবেন, সেটা আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমরা বাস্তবায়ন করব। খালিদ মহিউদ্দিনের সাথে একটা টক শোতে জুলাই চরমপন্থী মাহফুজ আলম বলল, সে এখন আর ইসলামিক রাজনীতিতে বিশ্বাস করে না, সে সেন্টার লেফট পলিটিক্স করতে চায়। আমাদের স্বভাবতই প্রশ্ন জাগে যে পুরো দেশকে ধ্বংস করে দিয়ে এখন কেন সে আর ইসলামিক রাজনীতিতে বিশ্বাস করে না। আর এই যে মাহফুজ আলম, এ কিন্তু অন্যান্য চরিত্রগুলোর থেকে আলাদা। আর মাহফুজ আলম যদি মধ্যপন্থা বা মধ্যবামপন্থা রাজনীতি করে, তাহলে কি তার অপরাধ ক্ষমা হয়ে যায়? কারা এই মাহফুজ আলমের এই অপরাধের জন্য দায়ী? আসুন সংক্ষেপে এই জিনিসগুলো একটু দেখি। মাহফুজ আলমকে ইউনূস জুলাই জঙ্গি উত্থানের মাস্টার মাইন্ড হিসাবে পরিচিত করায়। তখন পর্যন্ত যত জুলাই জঙ্গি উত্থানের সাথে যত বড় বড় মানুষরা জড়িত ছিল, বুদ্ধিজীবী, সবাই কিন্তু মাহফুজের প্রশংসায় পঞ্চমুখ ছিল এবং মাহফুজকে সিরাজুল আলম খানের সাথে তুলনা করত। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে মাহফুজ আলম চরিত্রটা সম্পূর্ণরূপে একটা অস্থির চরিত্র। একদিন সে অত্যন্ত একেবারে দুর্ধর্ষ জঙ্গির মতো কথা বলে, পরের দিন সে নরম হয়ে যায়। সে ফেসবুকে পোস্ট দেয় যে পুরা ভারতবর্ষ অর্ধেক কেটে নিয়ে সে একটা পোস্ট দিয়েছিল ফেসবুকে যে এটাকে স্বাধীন করবে। পরে আবার সে এই পোস্টটা বন্ধ করে দেয়। মাহফুজ আলমের সবচেয়ে অস্থির এবং সে যে মোটেও একটা পরিপক্ক চরমপন্থী হতে পারেনি, এটা প্রথম প্রকাশ পায় সে যখন উপদেষ্টা হিসাবে শপথ নেয়, তখন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলে। পরবর্তীতে আমরা শুনেছি মাহফুজ আলমকে ইউনূস কাজ করতে দিত না, অন্যরা তার জায়গায় কাজ করত। মাহফুজ আলম মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে সে খবরে আসতো এবং মাহফুজ আলম স্বীকার করেছে সব চরমপন্থীদের মধ্যে যে আওয়ামী লীগ অলরেডি ফিরে চলে এসেছে, যেখানে অন্য চরমপন্থীরা এটা এখনো আশায় বসে আছে যে আওয়ামী লীগ আসবে না বাংলাদেশের ক্ষমতায় বা রাজনীতিতে। মাহফুজ আলম কিন্তু প্রকাশ্যে স্বীকার করেছে ফেসবুকে পোস্ট দিয়ে যে আওয়ামী লীগ ফিরে এসেছে। সব দিক থেকে আমরা যদি দেখি, আমার কাছে মনে হয় যে এই মাহফুজ আলম জুলাইয়ের যে চরমপন্থী যেগুলো আছে মূলত তাদের থেকে আসলে বেশ কিছু আলাদা। এই চরমপন্থীদের মধ্যে সবচেয়ে স্থির এবং বুদ্ধিমান এবং সেখান থেকে বলতে হবে যে সবচেয়ে বড় গর্দান কর্তনকারী গুণ আছে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নামে যে ছেলেটা, তার সাথে আক্তার, হাসনাত আবদুল্লাহ, এগুলো তো আছেই। কিন্তু মাহফুজকে কিন্তু মাঝে মধ্যেই অপরাধ বোধে পেয়ে বসে। এবং আরেকটা চরমপন্থী আছে জামাতের, সে বিদেশে থাকে, কি যেন একটা নাম, এহসান খামিনি বা খমিনি, সে বলছিল যে একটা ফেসবুক পোস্ট দিয়ে যে মাহফুজ আলম নাকি মাঝে মাঝে কান্নাকাটি করে, রাতের বেলায় চিৎকার করে কান্নাকাটি করে ওঠে, বা একা হয়ে গেলে সে নাকি অনেক চিৎকার করে করে কান্নাকাটি করে। তার মানে হলো মাহফুজ আলম ইতিমধ্যে যথেষ্ট ভয় পেয়ে গেছে। এবং আরেকটা জিনিস, এদের এই চরিত্র, মাহফুজের চরিত্র পরিবর্তনের জন্য যেটা দায়ী, সেটা কিন্তু এই জুলাই জঙ্গি উত্থানের চরমপন্থী যেগুলো সরকারি ক্ষমতা পেয়েছে কি পায় নাই, প্রত্যক্ষ পরোক্ষভাবে এগুলো
প্রত্যেকে এখন হাজার কোটি টাকার মালিক। এই অর্থ উপভোগের জন্য এরা কিন্তু এক একজন এক একটা পথ বেছে নিচ্ছে। মাহফুজ আলমকে খালেদ মহিউদ্দিন জিজ্ঞেস করলো যে আপনার আয়ের উৎস কি? সে বলল যে আমি বই লিখি, আমি অনুবাদ করি, এবং আরো কি কি যেন বলল, তার সঞ্চয় আছে। বাংলাদেশে মাহফুজ আলম বই লেখে অনুবাদ করে কোনো অর্থ কি রোজগার করে? কেউ বিশ্বাস করবে এটা? আসলে এরা টাকা পয়সা এত কামিয়ে ফেলেছে যে এদের এখন বাঁচতে ইচ্ছে করে। কিন্তু দেখুন, মাহফুজ আলমরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে। এগুলো প্রত্যেকটা তরুণ, মাহফুজ আলম, সজীব ভুঁইয়া কথা জানি না, কিন্তু এই যে হাসনাত আব্দুল্লাহ, প্রত্যেকটা ছেলে কিন্তু মেধাবী ছিল। সঠিক গাইডেন্স পেলে এই দেশে সঠিক তরুণদের বেড়ে ওঠার পরিবেশ থাকলে এই ছেলেগুলা কিন্তু চরমপন্থী না হয়ে এক একটা কিন্তু দেশের জন্য সম্পদ হতে পারত। এখন মাহফুজ আলম ইসলামিক রাজনীতি ছেড়ে দিয়ে, সে অবশ্য তার হেরিটেজটাকে অস্বীকার করছে না, সে বলছে যে সে মধ্য বামপন্থার রাজনীতি সে বিশ্বাস করে, এটা সে করবে। তো এটা করলে কি আসলে জুলাইতে সে যে অপরাধ করে ফেলেছে এটা ক্ষমা হয়ে যাবে? জুলাই জঙ্গি উত্থানের ফলে তো বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, সে কথা বাদ দিলাম, কিন্তু এই জঙ্গি উত্থানকালে যেসব মানুষ মারা গেছে, আমরা জানি যে এই সব মানুষ দুইভাবে মারা গেছে। একটা ক্ষুদ্র অংশ মারা গেছে পুলিশের অ্যাকশনে, আর বড় একটা অংশ মারা গেছে কিন্তু জঙ্গিদের আত্মঘাতী হামলায়, চোরাগোপ্তা হামলায়। আবু সাইদ এখন পরিপূর্ণভাবে প্রমাণিত একজন আত্মঘাতী জঙ্গি। আমি বিশ্বাস করি মুগ্ধও ছিল একটা আত্মঘাতী জঙ্গি, এবং জঙ্গিরা অনেকগুলা মানুষকে মেরেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার পুলিশি অ্যাকশনে মৃত্যু এবং জঙ্গিরা যে মৃত্যু ঘটিয়েছে সবগুলোর জন্য দায়ী করে ইউনূসের আদালত মৃত্যুদণ্ড দিয়েছে। এখন শেখ হাসিনার পেছনে আমরা পুরো বাংলাদেশ আছি, পুরো আওয়ামী লীগ আছে এই অন্যায্যতার থেকে মুক্ত করার জন্য। কিন্তু কাজ উদ্ধার হয়ে যাওয়ার পরে মাহফুজ আলমদের পেছনে আছেটাকে? এই যে এত বড় খুন খারাপি হয়ে গেল, 2 থেকে 500 মানুষ খুন হলো, আমরা কিন্তু জানিও না, কারণ ইউনূস এগুলো উদ্ঘাটন করে নাই, ভবিষ্যতে আমরা করব। এর জন্য যেই দায় মাহফুজের কাঁধে চড়েছে, সেখান থেকে মাহফুজ কি বামপন্থা রাজনীতি করলে বেঁচে যেতে পারবে? এই প্রশ্ন থাকলো। আরেকটা জিনিস, এই মাহফুজদের কারা বিপথে নিয়ে গেল? আমরা যেটা প্রকাশ্যে জানি সেটা হলো যে মাহফুজ আরো যারা যারা আছে, নাহিদ, এরা সবাই ফরহাদ মজারের ছাত্র। ফরহাদ মজার এটা প্রকাশ্যে সব জায়গায় স্বীকার করেছে। ভবিষ্যতে কিন্তু মাহফুজের যে চরিত্র আমি দেখি, ও কিন্তু ধরা পড়ার সাথে সাথে সব বলে দিবে। সেই দিন কিন্তু এই ফরহাদ মজার, মাহফুজ এগুলো কিন্তু একসাথে ধরা পড়বে ঠিকই, কিন্তু এরা বাংলাদেশের যে ধ্বংস করেছে, যতটুকু ক্ষতি করেছে, আমরা সেখান থেকে কত দ্রুত কিভাবে ফিরে আসব, নাকি আদৌ ফিরে আসতে পারবো? এই প্রশ্নগুলো এখন বাংলাদেশের সব মানুষের মনে রয়েছে। এখন দেখবা যে কিছু কিছু মেয়ে, ওরে বাপ কি বিপ্লবী ছিল, এখন ওরা টিকটক বানাচ্ছে। তাছাড়া ওরা ওই সময় বিপ্লবী, ওই যে 5 আগস্ট সময় কিছু বিপ্লবী ছিল, তার কারণ কি, যে ওই যে তাদের ফেসবুকে করার জন্য, মানুষ টানার জন্য, ইউটিউবে মানুষ টানার জন্য, টিকটকে মানুষ, এখন যারা সব টিকটক করে পয়সা কামায়। মানে যেমন কিছু কিছু তো আছে যে কারার হইল লৌহ কপাট, ভেঙে ফেল করলে লোপাট, এই গানটা আছে না? ওই দেখতেছি একজনের, মানে তোমার ওই যে কি বলে, জিন্স প্যান্ট জামা টামা পইরা, মানে এমন লিপস্টিক চোখ মুখ লাল করে এমন ভাবে এটা করতেছে, মনে হয় যেন এই গানের একদম মাবন ডট ডট করে বলছে। চিন্তা করা মিলিয়ন এই ছাগল দিয়ে বাংলাদেশ পুনরুদ্ধার হবে। হ্যাঁ, ছাগল দিয়ে হাল চাষের ব্যবস্থা। এখন এগুলা বললে কিন্তু আমার আবার গাইল দিবে, বেশি বুঝো কিনা কিন্তু এই গালিটা, এই যে মহাখালীতে যে টোকাইটা মক করলো আছে, এই মবের এই লোকের দেওয়ার সাহস এদের নাই। না না না, দিছে আবার ওই যে কি বলে এটা, এই
একজনে হোয়াটসঅ্যাপে ফোন একটা রেকর্ডিং করে ওইটা সরাইতেছে, কি রে ভাই ওটা হোয়াটসঅ্যাপে দিয়া তুই এটা সরাচ্ছে, সরাইয়া কি উদ্ধার করস? ওই সরাইয়া তো লাভ দেয়, তোর দরকার হয়েছে যে ওর পিছনে 2-3 জন লাগে ওর পাশার মধ্যে একটা ইন্ডিকেটর মেরে রাখো, সেইটা না করে ওই যে হোয়াটসঅ্যাপে কি গাইল দিয়ে তো হোয়াটসঅ্যাপে ডোনাল্ড ট্রাম্প গাইল দিতে সমস্যা কাটা কম্পাস মারলে দিলেই তো হয়, কাটা কম্পাস মারলেই তো হয়। হ্যাঁ হোয়াটসঅ্যাপে তো আর ও যতদিন হাঁটতে যাবে ততদিন মনে করবে যে না মক করতে গেছিলাম। এইটা করে না খালি দেখে নিব ওই শুনে নিবে এগুলা কথা। আর কথা হচ্ছে যে এরা এমন একটা অবস্থা সৃষ্টি হচ্ছে, অমুকের হুমকি তমুকের হুমকি, এগুলো আবার ফেসবুকে ছাইরা সারা দেশে ওরা এমন অবস্থা তৈরি করে মনে হয় যেন আওয়ামী লীগের একটা সন্ত্রাসী দল। হ্যাঁ ওরা এটারই তো পরিচয় দিচ্ছে, অথচ এই 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 শুকরের ছাড়াই আবার মুক্তিযোদ্ধা পরিবারের দিকে আঙুল তোলে। গত পরশুদিন রাব্বানির স্ট্যাটাসটা দেখলেন না? আপনারা জুলাই আন্দোলনে মুক্তিযোদ্ধা সন্তানরা কোথায় ছিলেন? আপনারা কেন জুলাই আন্দোলন ঠেকাইতে পারলেন না? পাড়ার ঘাটে তোরা ঠেকাবো আমরা তো নাম ছিলাম, সংখ্যা কম ছিল, তোরা সংখ্যা কম। আমার কথা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা দেশ তৈরি করে দিয়ে গেছে, স্বাধীন দেশের পতাকা পাইলেন, স্বাধীন পাসপোর্ট পাইলেন, ভাষা পাইলেন, সব পাইলেন। এখন আবার আপনারা আকাম করবেন, সেইখানে আপনারা দোলাই খাবেন আর দোষ হয়ে যাবে। এবার এসে মুক্তিযোদ্ধার পোলারা কেন করেন? মুক্তিযোদ্ধার পোলারা কেন করতো? ক্রিম বাটার তো সব তোরাই খেয়েছিস, তাই তো তুই করেছিলি। তোর আমলে কেমনে শিবির ঢুকলো, তোদের সিন্ডিকেটের আমলে কেমনে শিবির ঢুকলো, এগুলা কইব না ভাই। এখন বললে বলা লাগে এই সুরের ছানাদের কারণেই তো এই যে কোটা আন্দোলনের সৃষ্টি হয়েছে। ওরা ওদের সম্মেলনের ডেট পিছানোর জন্য ক্যাম্পাস অস্থিতিশীল করতে চাইছে, এবং সেই ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য এই নুরু তারপর রাশেদ এদেরকে বসতে দিচ্ছে রাজভাস করছে। নাহলে কোটা আন্দোলনের সূচনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাদদেশে। আপনার মনে হয় যেখানে একটা হলের সাধারণ নেতা কর্মীরা ছাত্রলীগের অর্ডার ছাড়া প্রস্তাব করতে যায় না, সেখানে এত বড় আন্দোলন ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড হস্তক্ষেপ ছাড়া এমনি হয়ে গেছে। সেটাই আর কি। এগুলা কি বলবো আমি স্ট্যাটাসটা একটু পড়ে শোনাতে চাই। ওটা দেখি গতকাল এই শুক্রের ছানা আবার একটা পিন কমেন্ট করছে, পিন কমেন্ট করে রাখছে, মানে এটা দিয়ে বোঝাচ্ছে সে অনেক বড় হেডা ফেলাই দিছে। জুলাই আন্দোলনে কোটা বিরোধী অবস্থানে থেকে এসে মুক্তিযোদ্ধাদের অপমান করার জন্য ওনার নেতৃত্বের পার্টি জুলাই শাহবাগে অবস্থান নিয়েছিল, এবং ওই দিন রাতে বিচারপতি মানিক এই কোটার বিরুদ্ধে যে আন্দোলনটা হচ্ছে এটা যে জামাত শিবিরের অযৌক্তিক আন্দোলন, এটা বুঝাইতে যায় দীপ্তি চৌধুরী নামে একটা উপস্থাপিকা মহিলার সাথে ঝগড়া পর্যন্ত হয়েছে না? সে যে বললো আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, পরে খোঁজ নিয়ে জানা গেল যে বংশের ভিতরে মুক্তিযোদ্ধা নাই, কেউ আছে দূর সম্পর্কে। কিন্তু এই সমস্ত ভুয়া ন্যারেটিভ দাঁড় করায়া ওই সময় মুক্তিযোদ্ধা সন্তানদেরকে বিতর্কিত করা আমার কথা হচ্ছে যে রাব্বানির পরিবারে কয়জন মুক্তিযোদ্ধা ছিল সেটাতে আসছি। আমার কথা হচ্ছে তুমি মুক্তিযোদ্ধার দিকে আঙুল তুলবা, তোলার আগে তুমি নিজের দিকে তাকাবো না? 13 জুলাই আমরা লোক পাই না আন্দোলন করার জন্য। এই শাহবাগের এই পাশে হচ্ছে মানে কোটা বিরোধীরা দাঁড়াই গেছে, এই পাশে আমরা ঢুকি কয়েক 10-15 জন দাঁড়াইছি বিচারপতি মানিক সহ। হ্যাঁ তুমি রাব্বানি ওই দিন কইছিলা লুঙ্গি তুলে ভাগছিলা, তুমি লুঙ্গি তুলে ভাগছিলা, তুমি ওই দিন কইছিলা। তুমি রাব্বানি ওই দিন যদি আমাদেরকে সমর্থন দিতা, সাপোর্ট দিতা, কিছুটা হলেও যদি পোলাপাইন বাড়াইতা, তাও তো বুঝতাম যে না, তখন ন্যারেটিভটা এটা দাঁড়াতো যে মুক্তিযুদ্ধের বিপক্ষে একটা দল দাঁড়ায় গেছে, মুক্তিযুদ্ধের পক্ষে একটা দল দাঁড়ায় গেছে। তখন কিন্তু ছাত্রলীগের ধারে কিন্তু দোষটা আসে না, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ারও প্রেক্ষাপট তৈরি হয় না, খেয়াল করে দেখেন। কিন্তু সেখানে তুমি ওই সময় কোঅপারেট না করে তলে তলে জামাত এবং ওই যে লাল বদরদের সাথে আঘাত করে ইন্ডিয়া যাওয়ার ফয়সালা করে ফেললা, আর আমাদেরকে এখন এসে এতদিন পর এসে তুমি ফেসবুক স্ট্যাটাস দিয়ে দোষ দাও যে মুক্তিযোদ্ধার সন্তানরা কেন মাঠে নামলো না। সে গোলাম রাব্বানি তার পরিবারের কয়জন মুক্তিযোদ্ধা আছে? বাপ তো জামাতের রকম, গোলাম রাব্বানির বাপ তো জামাতের রকম, ওই জন্য জামাতের বিরুদ্ধে কথা বললে পাছায় লাগে। ও মুক্তিযুদ্ধের পক্ষে আসবে কেন? ওর পরিবারে কয়টা মুক্তিযোদ্ধা আছে ওর নানা মুক্তিযোদ্ধা, এবং নানা মুক্তিযোদ্ধা এইটার সাফাই গায়া বা এইটার সার্টিফিকেট দেওয়া আইন বিভাগে ভর্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওর বাবা চাকরি পাইছে।
ওর বাবা যে রকম এইটা আবার এখন তুমি ইয়ে করতে পারো যে মানে সে হয়তো বলবে যে ভাই আমার বাবার রকম এই জন্য আমার সম্পর্ক নাই আমার বাপের লোক, খালি বাপ মারা গেলে বাপের সম্পত্তি খাবো, ব্যবসা বাণিজ্য সব চলবে, আমার বাপ পেশার সম্পর্ক নাই, এটা করবে। এটা আওয়ামী লীগের মতো অনেকেই আছে, আওয়ামী লীগ যুবলীগ আছে। এই যে আজকে এই নারীটা যে হেনস্থা হলো, এই সমস্ত নারীরা রাজপথে যায় হেনস্থা হয়, আমাদের মতো সাধারণ পরিবারের সন্তানেরা জেল খাটে, জুলুম খাটে, সহ্য করে নানা অন্যায়, অপদস্থের যাতাকর, নির্যাতন, এগুলো সহ্য করে মাঠে টিকে থাকে। আর ওই শুকুরের ছানারা এসে সরাসরি আবার আঙ্গুল তোলে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের। এখন গোলাম রাব্বানি ইন্ডিয়াতে থাকে, উনি যে বাসা ভাড়া নিছে সে বাসার ভাড়া, মাসিক বাসা ভাড়াই হচ্ছে 65,000 রুপি। স্ত্রী 65,000 রুপি প্রায় বাংলাদেশের 1 লাখ টাকার সমপরিমাণ টাকা আসে থাকে। উনি ঘর থেকে বের হইতে কালো গ্লাসের গাড়ি ছাড়া ওনার স্ত্রী পুত্র কেউ বের হন না, সবাই কুত্তা বলে। আবার উনি এত পয়সা পাই কই? টাকা আসে কোত্থেকে? টাকা আইছে কোত্থেকে? কি এমন ব্যবসা করে হলাইছিল উনি? এদিকে আমাদের তৃণমূলের নেতা কর্মী না খেয়ে থাকে, ওই গোলাম রাব্বানির ডাইরেক্ট কর্মী, সেটা হচ্ছে নাসরুল্লাহ, হাসান নাসরুল্লাহ, ওরে জামিন করাইছে আমার মামা। অথচ কর্মী গোলাম রাব্বানির, আমি গোলাম রাব্বানির ফোন নাম্বার পর্যন্ত ইনবক্সে দিয়েছিল, বাপের সাথে অ্যাটলিস্ট কথা বলে খোঁজ খবরটা নেন। আজ পর্যন্ত সে ফোন দেয় নাই, সে কর্মী বান্ধবগিরি দেখায়। তা এই সমস্ত নেতা কর্মীরা, এই যে যারা আজকে হেনস্থার শিকার হচ্ছে, সাধারণ নারী কর্মীরা হেনস্থার শিকার হচ্ছে, এরা কিন্তু ভবিষ্যতে মূল্যায়ন পাবে না। কিন্তু এই সমস্ত নেতারা কি করবে জানেন? এদেরকে ব্যবহার করে যে একটা ঝটিকা মিছিল করে দেখাও, একটা ফুটেজ পাঠাও, ওই ফুটেজ নেত্রীর কাছে পাঠাই বলে আবার আমি করাইছি, এই যে দেখেন, এই যে দেখেন ক্রেডিট নিতে যায় না। সাধারণ কর্মীদেরকে যে বিপদে ফেলানো, তোমরা নেতারা উপরে বসে বাড়া খাওয়া, আবার এদিকে কর্মীদের বলে দিবা বাট এত যদি রাজনীতি করার শখ, জানা মাঠে যা, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট বানাবে, তোদেরকে উৎসাহ দিবে, এতে কোনো কৃপণতা থাকবে না। কিন্তু তোরা তো মাঠে যাবে, তোরা মাঠে যাস না, তোরা তো রাজপথে যাবি, তোরা রাজপথে যাস না কেন? এক শেখ হাসিনা না হয় সমস্যা, ঠিক আছে ফাইন, তোদের তো তলে তলে বাপ জামাত, শ্বশুর বিএনপি, তোরা যা মাঠে যায় কাজ কর। না, সেটা করবে না, কেউই তৃণমূলের পাশে নাই। রাশেদ ভাই, এটা সত্য কথা। আর এত কথা আমি কেন বলছি? এই যে আজকে যে নারীটা অন্যায়ের শিকার হলো, হেনস্থার শিকার হলো, এর বাবা অসুস্থ, এখন সে হাজতখানায়, কালকে হয়তো বা কোর্টে তুলবে, পরশুদিন কারাগারে পাঠাবে। এই যে একটা ফ্যামিলি হ্যারাসমেন্টের শিকার হয় বা হ্যারাসমেন্টের শিকার হলো, এই মহিলাটাকে যে আপনি নিয়ে গেছেন ঝটিকা মিছিলে, কোন এক নেতার কথার কারণে এই ঝটিকা মিছিল আয়োজন করা হয়েছে। যেই নেতা আবার এইখানে এসে মদের বারে দেয়, এই যে ফুটেজ দেখা বলবে যে দেখেন নেতা আমি ইয়ে করাইছি, এটা কি বলে, আমি মিছিল করাইছি, ঠিক আছে? ওই নেতা কি এখন এই নারীর দায়িত্ব নিবে? নেবে না তো। এই যে মামলা, এই মামলাটা ওই পরিবারেরই সামলাইতে হবে। হয়তো বা কি দিবে, 5,000 10,000 টাকা দিবে, একদিন দুদিন খোঁজ নিবে, ইস্যু শেষ, কেচ্ছা খতম। এখন মিষ্টি সুভাষের কথা কেউ বলে? খেয়াল করে দেখেন তো, বলেন মেয়েটা কি করে নাই? এখন ওর ক্ষেত্রে অনেক কথা আসতে পারে, ও ডিজি ফাইল লোক, এই সেই অনেক কথা থাকতে পারে, গ্রুপিং থাকতে পারে, সেটাতে পরে যাচ্ছি। কিন্তু আমার কথা হচ্ছে ও কিছু হলেও করছে তো, অ্যাটলিস্ট ওরে বের করে ওয়ার্নিং দিয়ে দেন যে তুমি আর কিছু করো না, তুমি ঘরে বসে থাকো, শেষ। যদি একান্তই মনে হয় যে না, ওকে দিয়ে কোনো কাজ করাবেন না আপনার, কিন্তু সেগুলো না করে কি করতেছেন? প্রকৃতপক্ষে একটা একটা করে কর্মীদেরকে বলে দিচ্ছেন, একটা একটা কর্মীদেরকে ঝটিকা মিছিলে পাঠাচ্ছেন, যেটা কোনো চূড়ান্ত কোনো দিক নির্দেশনা নেই। এই ঝটিকা মিছিল করে হয়তো জানান দেওয়া হচ্ছে যে আমরা আওয়ামী লীগের দেশে আছি, কিন্তু প্রকৃতপক্ষে কোন রাজনৈতিক স্বার্থ হাসিল হচ্ছে কি? একমাত্র নিজেদের উপর মহলের ওই তেলবাজি বাদ দিয়া, যে এই যে আপা আমি এই যে মিছিলটা করাইছি, এই যে ঝটিকা মিছিল করছে আপা, এটা দিয়ে কি দলের কোনো উপকার হবে? ঝটিকা মিছিলের কোনো উপকার হবে? হবে না। যেটা করতে হবে সেটা হলো সাংগঠনিক ভাবে সবাই প্ল্যান করে, পরিকল্পনা করে, আগে নিজেরা পুঁদাপুঁদি বাদ দিয়া, একেবারে এই ভাষায় বললাম, নিজেরা পুঁদাপুঁদি বাদ দিয়ে আগে নিজেরা ইউনাইটেড হতে হবে,
তারপর পরিকল্পনা করে কিভাবে ঢাকায় গণজোয়ার সৃষ্টি করা যায় সেইভাবে কাজ করতে হবে। যেমন সেটা না করে এই যে কমেন্টসে প্লিজ নিচ থেকে 6 নাম্বার কমেন্টস @নজরুল ইসলাম 366 আচ্ছা কমেন্টসটা একটু তুলতে পারবা? জি। এটা এরও ঠিক আরো একটার উপরে প্রয়োজনে একটা ডাক, এটার আগেরটা। এইটার আগেরটা ও হ্যাঁ, এই ধরনের কমেন্ট সব সময় পায়, হাজার হাজার। প্রয়োজনে একটা ডাক, নামো সবাই রাজপথে, বাংলাদেশ বাঁচাইতে হবে। তো এদের এটা শুই না আমি কখনো কিছু বলতাম, কিন্তু আজকে এই মুহূর্তে আমার একটা কথা গল্প মনে পড়ছে। এক বাসায় এক মহিলা কাজ করে, তো মহিলা ঘর মুছতে গেছে, তো সাহেব তো সোফার উপর বসে পেপার পড়তেছে। তো সাহেবরা বললো যে, কারণ ওই মহিলার চাকরিটা হচ্ছে যে 3 বেলা খাওয়াবে সাহেব, কাপড় চোপড় কিনে দিবে, তেল সাবান দিবে, কারণ মহিলা ওই বাসায় থাকে। তো বললো, সাহেব আমার একটা শাড়ি কিনে দেন, শাড়িটা ছিঁড়ে গেছে। সাহেব করতেছে, ঠিক আছে দেখছি। তো এইভাবে মানে 3 মাস 4 মাস ধরে বলতেছে, বারবার সাহেব কাজে দেখছি। লাস্টে কি মহিলা রাগে সাহেব আমার শাড়িটা একটা কিনে দিবেন? কাজে দেখছি তো। বলছে, আর সাহেব আর কি দেখবেন, দেখতে দেখতে তো আমার আগা গোড়া তলা সবই দেখে গেলেন অলরেডি। এই শাড়ির তো আর কিছু নাই, সবই ফুটা, সবই দেখা যায়, আপনার কি দেখবেন? তো এদের হচ্ছে যে এত হাজার বা নেত্রী কইছে নামো 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 নামো, তোমরা এখনো নামতেই পারো, কিন্তু খালি আপনি অর্ডার দেন। আমরা আরে অর্ডার কি আর তো করে ঘরে আইসা লাউড স্পিকার দিয়ে কইয়া দেবো জনজনে যে নাম 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 নাম? এখনো যেসব নেতাগুলো আছে এরা এখনো গ্রুপিং নিয়ে ব্যস্ত, কে কোন ইয়ে করবে সেটাতে ব্যস্ত। তার সমন্বয় নেই তাদের মধ্যে এখনো। বলে বলছে, ভাই নেতাদের আপনার তো ঐক্যের বিপক্ষে কথা বলতে না, ভাই ঐক্যের কথা বলতে বলতে আমি ওই যে দেখো অবস্থা হয়ে গেছে। কিন্তু এদের মধ্যে তো ঐক্য নাই, এদের মধ্যে ঐক্য আছে। ঐক্য মানে হচ্ছে তলে তলে লাল বন্ধুদের সাথে আঘাত করা। হ্যাঁ, তলে তলে লাল বন্ধুদের সাথে আঘাত করা, ওটাই ওদের কাছে ঐক্য। নিজ দলের ঘর না গুছায়া, সংগঠনে সুসংগঠিত না করে এরা ফিরবে। আমি তো বুঝতেছি যে এখন নেত্রীকে যে ফেরানোর ডাক দিচ্ছে না, এটা সম্পূর্ণ নেত্রীকে ওই যে আরেকটা বেনজির ভুট্টোর মতো পাকিস্তানে যে ঘটনাটা ঘটছে, বাংলাদেশের সেম ঘটনা ঘটানোর একটা চক্রান্ত। আপনার দল সুশৃঙ্খল নাই, আপনার প্রোটোকল দিবে কিনা? হ্যাঁ সেটাই, একজন আরেকজনের ধাক্কায়, একজন আরেকজনের মানে না। আপনি বলতে এখন বলতে গেলে বলা লাগে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছে, আজ পর্যন্ত তার চেহারা কি দেখছেন মিডিয়াতে? 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত একবার সাংগঠনিক সম্পাদক আছে, একজন দুজনকে আপনি নিয়ে আসছেন লাইভে। তাদের কাছে চূড়ান্ত কোন দিক নির্দেশনা আছে, কোন প্ল্যান আছে? এই চলছে, চলবে, চলবে না, এই অবস্থা, তাই না? এটাই তো। আচ্ছা, এবার আসেন তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আছে, একেবারে ওয়ার্ড পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত। এখন তো এই মুহূর্তে তাদের কি কাজ নাই যে এই মুহূর্তে যে আপনি আমি যে টকশোর কাজগুলো করি, এই কাজগুলো কাজের দায়িত্ব, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদকদের দায়িত্ব, ওদের দায়িত্ব, তাই না? কেন এদেরকে ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত এদেরকে আইডেন্টিফাই করে, কারণ দলের কাছে তো ইয়ে আছে, এটা কি বলে কাগজ আছে, কাকে কোন দায়িত্ব দিচ্ছে, আছে না? ফোন নাম্বারও আছে তো? কেন এদেরকে এক এক করে এক ছাতার নিচে নিয়ে এসে গবেষণা কার্যক্রমটা চালু করছে না? করবে না। ওই এক সিআরআই আছে, ওর ঘাড়ের উপর দিয়ে চালাবে। বেচারারা একা কত কাজ করবে, যারা সামর্থ্য অনুযায়ী করছে তো। আর টুকিটাকে আমাদের মতো ফ্রিল্যান্সার যারা আছে তারা তো করছে, কিন্তু তথ্য গবেষণার কাজটা এই মুহূর্তে সব থেকে বেশি দরকার ব্যাপক আকারে, সেটা তো করছে না। এবার আসেন লাইব্রেরি বা পাঠাগার বিষয়ক সম্পাদক আছে। সবসময় যে শুধু আন্দোলন করলেই রাজপথ দখল হবে তা কিন্তু না, আগে মাইন্ডসেট তৈরি করতে হবে, তাই তো? পাঠাগার বিষয়ক সম্পাদক এখনো পর্যন্ত কোন পাঠচক্রের ইয়ে পাঠাইছে, এখন কার্যক্রম নিষিদ্ধ, ঠিক আছে, তোমরা মিছিল করো না, মিছিল না করলেও তোমরা যদি পাঠচক্র করো কিংবা কোনো লাইব্রেরিতে যায়, তোমরা যদি পাঠচক্রের নাম করেও একটা মিটিং করো, কেউ মানা করবে? বই পড়তে কেউ বাধা দিবে বাংলাদেশে?
ওইভাবেও একটা মিটিং হয়ে যায়। প্ল্যান করতে হবে, প্ল্যান করে কিন্তু ইয়ে করতে হবে। পরে মিটিং করতে প্রচুর মিটিং, সারা রাত ধরে টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলে সারা দিন মদতির মতো ঘুমায়। হ্যাঁ, মদতিরা যখন রাত বেলা মদ খায়, দিন বেলা ঘুমায়, এদের অবস্থা হইলো। সেটাই তো দেখতেছি। আমার এলাকায় একজন লোক ছিল, ডাক্তার শামসুজ্জামান নাম, মারা গেছেন। উনি একসময় জাতীয় পার্টি করতো। আচ্ছা, বিশাল মিটিং এর এক পর্যায়ে উনি ওই মিটিং এর মধ্যে বক্তৃতা দিতে উনি বলতেছে যে তোমরা ওই সিপাহীকে বলবা স্যার, রাজশাহী অঞ্চলে উনি সিপাহীকে বলবা স্যার, আবার তোমরা নাকি নেতা হবে। তোমরা যারা পুলিশের সিপাহীরা স্যার ডাক্তার, তোমাদের প্যান্ট ভিজা যায়, তোমরা আবার নেতাগিরি বলে যাচ্ছো। কথাটা এরকম ছিল। একটা কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই। আওয়ামী লীগ আগামী 50 বছরও ক্ষমতায় আসতে পারবে না। আওয়ামী লীগ শেষ। জামাতের দলটির ভিতর গুপ্ত হয়ে এন্ট্রি নিয়ে যেটা করবার সেটা করে দিয়েছে। যেটা লীগের করবার কথা ছিল সেটা জামাত করে দেখিয়ে দিল। লজ্জা হওয়া উচিত। সত্যিই তাই। জামাতের অনেক স্পাই এজেন্ট আওয়ামী লীগের ভাইটাল পদ দখল করে আছে। ওর পদের থেকে কিন্তু 2টা পয়সা ইনকাম হয় না, কিন্তু ওই পদটাকে পুঁজি করে জামাতের কাছ থেকে যে মাসওয়ারা খায়, এটা বড় টাকা। জামাতের লোকজন তারা অন্তত তাদের ছেলে মেয়ে একটা রইলো আওয়ামী লীগে এমন জায়গায় তুলে দিছে যে ওইখানে থাইকা তারা সমস্ত আকাম কুকাম করে পয়সা খাইছে। পয়সা খেয়ে ওই পয়সার সিংহবাড়ি যাচ্ছে জামাতে। হ্যাঁ, এবং প্রথম দিচ্ছে। হ্যাঁ, এখনো দিচ্ছে। হ্যাঁ, এবং ওরা ভাইটাল পদে বৈশা রয়েছে। দেখবা যে কোনো এমন এমন লোক আছে যাদের বাপ দাদা নানা শ্বশুর 14 গোষ্ঠী জামাত বিএনপি, ও বৈশা আছে ভাইটাল পদে। তাহলে হেরে দিয়া তুমি ইয়ে কি আনবা? হেরে দিয়া শাহবাগের কথা বলি। শাহবাগে এমন একটা পরিবারের খোঁজ পেলাম, বাপের ঘরে বিএনপি, পোলায় করতো ছাত্রলীগ। সে এখন বাইসা আমরা ছাত্রলীগের পোলা পানগুলোর আইডেন্টিফাই করে ধরায় দেয়। চিন্তা করেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিছে এবং ওই ছাত্রলীগের পোলা পানগুলোর মাদক ব্যবসায় জড়াইতে পারে নাই বলে পরিকল্পিতভাবে টার্গেট করে ধরায় দেয়। আপনাকে আমি একটা এক্সাম্পল দিই, আপনাদের মনে থাকার কথা। 7ই মার্চের ভাষণ বাজাইছিল চানখারপুলে, মনে আছে? ওদেরকে যে ধরায় দিল, হ্যাঁ, যে বিএনপি ছাত্র দলের সহসভাপতি পাপ্পু। এই পাপ্পুকে, এই পাপ্পু হলো এই 20 নং ওয়ার্ড ছাত্রলীগের এই যে ইয়ে আছে 99 কি জানি একটা নাম, ছাত্রলীগের ছেলে। ওর ফুফাতো ভাই, সরি হ্যাঁ ফুফাতো ভাই, এটা মামাতো ফুফাতো ভাই বলে, এরা মামাতো ফুফাতো ভাই। এখন এই ব্যক্তিরা পারিবারিক ভাবে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ, বিএনপির সময় বিএনপি। কেন এগুলো দেখভাল করার দায়িত্ব কাদের? অবশ্যই দল সেটা দেখছে না। আমি এটা আপনাকে আরো ক্লিয়ার করে বলতে পারবো কিছুক্ষণ পর, আমার কাছে আছে এগুলো এভিডেন্স, দেখাবো। কারণ আপনি আপনার জায়গা থেকে বলেন তো, এইভাবে কি সাংগঠনিক শৃঙ্খলা ফিরবে? সমন্বয় না করতে পারলে, যদি সঠিকভাবে সমন্বয় না করতে পারে, তাহলে কোনো কিছুই সম্ভব না। আর এখনো যেটা ওই যে জুজুর ভয় যেটা দেখায় যে অমুক নেতা সরাই দিলে বা তমুক নেতা সরাই দিলে চাঙ্গা করা যাবে, সেটাও ভুল। কারণ আওয়ামী লীগ বিএনপি তো ভাই আমার হচ্ছে ওই যে 7ই মার্চের ভাষণ বাজাইছিল চানখারপুলে, নাম পাপ্পু, ওই পোলারে গ্রেফতার করায় দিল। কি বুঝলেন? কি বুঝলেন? এটাই এইভাবে চলতেছে। এরা পথ পায় কিভাবে? সজল কুন্ডুর মতো লোক তো এখন মহানগর দক্ষিণ চালাচ্ছে, তাই না? আঙ্গুল তুলে কথা বলতে পারবে ওদের বিরুদ্ধে? না, ওদেরকে সাথে নিয়ে চলতে হবে, সেটাই চলতেছে। যখন ক্ষমতায় ছিল তখন তো এদেরকে লালন পালন করছে কি এই গোলাম রাব্বানিরাই, এই সাদ্দামেরাই। বাপে বিএনপি, পোলায় ছাত্রলীগ, পোলায় ছাত্রলীগের প্রোগ্রাম শেষ করে যায় বাপের রিপোর্ট করবে। বাপে কি করবে? ওই অনুযায়ী বিএনপিতে যায়, ওই অনুযায়ী ষড়যন্ত্র করে কিভাবে আওয়ামী লীগ ফালানো যায় সেই প্যাটার্নে কাজ করবে। ওদের এখন জিজ্ঞাসা করে, ওরা বলে যে ভাই আমি তো আমার বাপের সাথে সম্পর্ক নেই। বাপের সাথে সম্পর্ক নাই, বাপের সাথে রেগুলার যোগাযোগ। বলবে মুখে মুখে যে সম্পর্ক নাই, কিন্তু বাস্তবে রেগুলার যোগাযোগ হচ্ছে। ঘরে ঘরে জারজ, ঘরে ঘরে মির্জাফর। কি বলবেন এদের? আজকে
বড় বড় কথা বলে ছাত্রলীগের গোলাম রাব্বানি, এগুলো তো ওদেরই সৃষ্টি। কালাপাড়া, সার্জিস কাদের সৃষ্টি? এখন কেউ কেউ বলে ভাই এখন এগুলো বলার সময় নাই, এখন ঐক্যের সময়। তাহলে পঞ্জিকা দেখে ডেট ঠিক করে দেয়, ওই দিন বলি। মানে ঐক্যটা করবো কাদের সাথে? গাদ্দারের সাথে। আমি ঐক্য করে একটা প্রোগ্রাম দিলাম, কথার কথা, ওই প্রোগ্রামের তথ্য তো প্রোগ্রাম হওয়ার আগেই লিক হয়ে যাবে প্রশাসনের কাছে। কারণ ওটা যখন জামাতের কাছে যাবে, জামাত যখন এটা শুনবে, জামাত কি বসে থাকবে? তাহলে কার সাথে ঐক্য কর? আগে নিজের ঘর পরিষ্কার করা উচিত না রাশিদ ভাই? অবশ্যই। দুঃসময় আপনি সবাই নিচ্ছেন, ভালো হচ্ছেন, সমস্যা নেই। এখন দুঃসময় তো, এখন আপনার হিসাব করে সিদ্ধান্ত নিতে হবে। তা না হলে আপনাকে পুঁজি করে, আপনার তথ্যগুলোকে পুঁজি করে বিরোধী দলের কাছ থেকে পয়সা খাবে। আপনার কি মনে হয় আওয়ামী লীগের ভিতরে জামাত ইনভেস্ট করতেছে? বড় কথা কি জানো? আমি তোমার শেষ একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি সব। মানে এটা ঘটনা হচ্ছে যে ওই যে যুদ্ধের লাইনে কখনো মির্জাফর বেঈমান রেখা যুদ্ধে জিতা যায় না। যুদ্ধ শুরু হলে তখন ফ্রন্ট লাইনে মির্জাফর বেঈমান রেখা যুদ্ধে জিতা যায় না, ওখানে হার্ডকোর দেশপ্রেমিক লাগে। সুতরাং আওয়ামী লীগও চিন্তা করতে হবে ওদেরকে হার্ডকোর আওয়ামী প্রেমিক লোকের দরকার, নাকি যার নানায় রাজাকার, দাদায় রাজাকার, বাপ বিএনপি, শ্বশুর বিএনপি, ওই রকম লোকগুলোর দরকার। এটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে। এটা হচ্ছে শেষ কথা। যুদ্ধে জিততে হইলে হার্ডকোর। এটা দেখো যে এক্সাম্পল তুমি সব ভুলে যাও, ভারত বা বাংলাদেশ, কালকে ভারত বাংলাদেশ যুদ্ধ লাগলো, ভারত কি তাদের ফ্রন্ট লাইনে কোনো মুসলমান সেনা প্রধান দিব? না। বা বাংলাদেশি কোনো হিন্দু সেনা প্রধান দিব? না। না, কারণ যার যার দেশের জন্য তার তার দেশের লোকই দিতে হবে। এইটা যেদিন আওয়ামী লীগ বুঝবো, সেদিন আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর মতো আবার প্র্যাকটিস করতে পারবে। আর এখনো যদি আওয়ামী লীগ মনে করে যে না, এই যে রাজাকার মাজাকারের ছেলে পেলে তারা তো আমরা আগে পয়সা তুলে দিছি, এরা আমাদের আন্দোলন সংগ্রাম পয়সা দিবে, জি না, ওই যে খোঁজা দুধে বাচ্চা বাঁচে না, বাচ্চা খোঁজা দুধ দিয়া বাঁচে না। দল বাঁচাইতে হলে, দেশ বাঁচাইতে হলে হার্ড করার লোক লাগবে। ওই বেইমান যারা এতদিন আপনাদের মাথায় লবণ রেখে ভয় গেছে, ওরা বেমানি করে অলরেডি পকার পার। ওরা এখনো পর্যন্ত ভেতরে তথ্য লিক করার বিনিময়ে ওরা কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। এবং এগুলাকে কলকাতায় এখনই ঘেচাং ঘেচাং বাইর করেন, এগুলারে এখনই কলকাতায় এক একটা নেতার বিলাসিতা দেখলে আপনি কি বলবেন? হাই হুলার বিলাসিতা, 1 লাখ টাকার নিচে বাসা ভাড়া নাই, কালো গ্লাসের গাড়ি, গোষ্ঠীযুদ্ধে আইসা মানে চলাচল করে, অথচ এদের আয়ের উৎসটা কি? টাকা আসে কোত্থেকে? কারা দেয় টাকা? আরে গেছে, নিজেরা তো গেছে গেছে, লগে আবার কাজের বুয়াও নিয়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, আপনি ওই যে সাদ্দামের কথা বলেন, ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম, ও এত টাকা বিনিয়োগ করেছে কলকাতায়, শুনলাম কোন জায়গায় জানি মোটা অঙ্কের একটা টাকা বিনিয়োগ করেছে। টাকা আসে কোত্থেকে? ও প্রায় কয়েক কোটি টাকার মালিক, ওর আয় ব্যয়ের হিসাব নেন, পাই যাবেন।